2018 সাল। মায়া সবে এসএসসি পরীক্ষা দিয়ে কলেজে উঠেছে। ছোট থেকে মায়া এক রোখা স্বভাবের, কারো সাথে সহজে মেশে না। কেউ তার সাথে বন্ধুত্ব করতে আসলে তাদেরও এড়িয়ে চলে। সাধারণত যারা একা থাকে তারা নরম ও বোকা স্বভাবের হয়, খানিকটা ভীতু প্রকৃতিরও, মানুষকে ভয় করে চলে। তবে মায়ের দিকে বিষয়টা উল্টো হয়েছে। একা একা থাকতে সে সাহসী হয়ে উঠেছে। সহজে কাউকে ভয় করে না, নিজের মতো চলে। তবে সে শুধু তার বড় বাবাকে ভয় করে এই পৃথিবীতে। বিষয়টা হয়তো ভয় নয়, সম্মান। সম্মান দেখাতেই হয়তো ভয় করে চলে। কলেজে ওঠার পর মায়া তার হাত খরচ ও কলেজের যাতায়াত ভাড়া বাঁচিয়ে ফাইটিং ক্লাবে ভর্তি হয় নিজের আত্মরক্ষার জন্য। মায়া খান বাড়ির বাহিরে নিজের ইচ্ছে মতো চলত, কারো কথা ধার ধারত না, যা মন চায় তাই করত। বলতে গেলে তার ঘাড়ের সবগুলা রগ বাঁকা। কলেজে তার বন্ধুর চেয়ে শত্রু বেশি। কলেজে সে কারো কথারই শোনার জবাব দিত না, সবার সাথে তেরামি করত, এমনকি শিক্ষকদের সাথে। কলেজের যে ছেলেকে পুরো কলেজ ভয় পেয়ে চলে, সেখানে মায়া সেই ছেলেকে পুরো কলেজের সামনে থাপ্পড় মেরেছে। এ নিয়ে সে কলেজে আরও ফেমাস লেডি ডন নামে। যে ডনের দলে সে একাই। ফাইটিং চ্যাম্পিয়ন হওয়ার পর মায়ের সাহস আরও বেড়ে যায় কয়েক গুণ। কলেজের কেউই তার সাথে ভয়ে কথা বলতো না। কেউ তাকে ভালো কথা বলতে গেলেও মায়া তাদের সাবান ছাড়া দিয়ে দিত। কলেজের ভিতর মায়া সবচেয়ে অপছন্দের ছিল ক্লাসের টুঙ্গি মেয়েগুলো। কিছুদিন আগে তখন ম্যাথ ক্লাস হচ্ছিল। মায়া ক্লাসের পড়া বুঝে না, বাসায় গিয়ে পড়ে অনলাইনে টিচারদের থেকে দেখে নেয় পড়াগুলো। এর জন্য ক্লাসে মায়া বরাবরই অমনোযোগী। হিজাবের ভিতর কানে হেডফোন গুঁজে গান শুনছিল মায়া। মায়া সবসময় মাঝের বেঞ্চগুলোতে বসত। আজকে ক্লাসে আসতে দেরি হওয়ায় সেকেন্ড লাস্ট বেঞ্চে বসেছে। তার পিছনের ক্লাসের নাটক বাজ মেয়েগুলা কথা বলছে তাদের প্রেমিককে নিয়ে। কার প্রেমিক কেমন, কার প্রেমিক কত ভালো, এইসবই তাদের কথার মূল বিন্দু। মায়া বিরক্ত হলেও তেমন কিছু বলল না, শুধু ক্লাসে উপস্থিত থাকা টিচারকে ডেকে বলল, স্যার, আপনার লেকচারগুলো শুনতে ভালো লাগছে না। এর চেয়ে বরং আপনি তানিশাদের লেকচার দিতে বলুন। ওদের প্রেমিকের আলাপ শুনতে বেশি ভালো লাগছে। আজকে তো তানিশার প্রেমিক ওকে বাইকে নিয়ে নামিয়ে দিয়ে গেছে। হাউ সুইট। এরকম প্রেমিকই তো সকলে খুঁজছে। আর লিজার প্রেমিক ওকে একটা গোলাপ উপহার দিয়েছে আজকে, তাও সেটা রাতুলদের বাগান থেকে চুরি করে এনে। আর ওদের প্রেমিকদের ভিতর ছক্কা মেরেছে ফারহানার প্রেমিক। কালকে ফারহানার প্রেমিক ফারহানাকে নিয়ে লিটন ভাইয়ের ফ্ল্যাটে যাবে। স্যার, ওদের এমন রসালো লেকচার শোনার পর আপনার রসবিহীন লেকচার শুনতে কি ভালো লাগে? মায়ার কথা শুনে পুরো ক্লাস অট্ট হাসিতে ফেটে পড়ে। সবাই তানিশা, লিজা ও ফারহানাকে নিয়ে মজা করতে থাকে, কারণ এদের চরিত্র ক্লাসের সকলেই ভালো জানা। স্যার তানিশাদের দাঁড় করালেন। তোমরা তিনজন দাঁড়াও। তারা তিনজন দাঁড়ায়। স্যার, তোমরা তিনজন গল্প করতেছিলে কেন? তানিশা অস্বীকার করে, কই স্যার, না তো। মায়া স্যারকে ডেকে বলে, স্যার, আমি কিন্তু আরো অনেক কিছু শুনেছি। লিজা মায়াকে ফিস করে বলল, মায়া প্লিজ আর কিছু বলো না। তানিশা বুঝলে এখন কথা অস্বীকার করলেই মায়া ক্লাসের ভিতর আরো উল্টাপাল্টা কথা বলে দিবে। পুরো ক্লাসের সামনে মায়া তাদের অপমান করবে।
তানিশা চুপচাপ মাথা নিচু করে সব কিছুর স্বীকার করলো। সরি স্যার, আর কথা বলবো না। স্যার ও আর এ বিষয় নিয়ে বেশি খাটলেন না। আচ্ছা বসো। ক্লাস শেষে মায়া চিল মুডে গান শুনতে শুনতে কলেজের সিঁড়ি দিয়ে নামছিল। এর মাঝে দেখা হয় তানিশার বয়ফ্রেন্ড মিহানের সাথে। মিহান এমপির ছোট ছেলে, সেই মেয়র এখন এমপি। মায়ের সিনিয়র। কলেজের মিহানের দাপট বেশ। মিহান মায়ের পথ আটকে দাঁড়ায়। মায়া মাথা নিচু করে হেঁটে আসছিল। কানে গুঁজে রাখা ইয়ারফোনের গান বাজছে। গানটি মায়ের পছন্দের গানগুলোর তালিকায় একটি। হঠাৎ মায়ের নিজের সামনে একটি পুরুষশালী হাত লক্ষ্য করে, যেটি হয়তো তাকে থামানোর জন্যই। মায়া পুরুষশালী হাতটি লক্ষ্য করে তাকায় সেদিকে। দেখে মিহান দাঁড়িয়ে আছে, তার সাঙ্গপাঙ্গ নিয়ে। মিহানও মায়া বলতে গেলে চাঁদশত্রু। একজন সাপ, অন্যজন বেজি। মিহানের মায়ের উপর ক্রোধ আরো বেড়েছে সেদিন, যেদিন মা সকলের সামনে তাকে থাপ্পড় মেরেছে। মেয়ে মানুষের এত সাহস কোথা দিয়ে আসে? মায়া হিজাবের নিচ থেকে ইয়ারফোন খুলে সেটা ব্যাগে রাখে। মিহানকে দেখে মনে হচ্ছে সে রেগে আছে। মায়া মিহানের রাগ বাড়িয়ে দিতে বলে, তোকে কি কুত্তা কামড়াইছে? এত চাইতে আসিস কেন? নাকি তানিশা অন্য পোলার লগে ভাইগা গেছে? ভাই, তোর চেহারা এমনিতেই কুত্তার ওইটার মতো দেখতে। তারপর তুই যদি তোর কুমার এই অবস্থা করে রাখছিস, ভাব তোকে কেমন লাগতেছে। নিজের ডিসপ্লে ঠিক না অবধি আয়নার সামনে যাইস না। নিজেরে দেখে নিজেই ভয় পেয়ে যাবি। আর চুলে এমন গু কালার করছিস কেন? দেখে মনে হচ্ছে কুত্তা তোর মাথায় হাইগা দিছে। আসলেই দিছে নাকি? মিহান মায়ার বড় হলেও মায়া ছোট থেকে মিহানকে তুই সম্বোধন করেই চলে। এ নিয়েও তাদের ভিতর দ্বন্দ্বের শেষ নেই। ছোটবেলায় তারা একই শিক্ষকের কাছে প্রাইভেট পড়ত। তখন মায়া চতুর্থ শ্রেণীতে পড়ে, মিহান সপ্তম শ্রেণীতে। প্রাইভেটের সকলের সামনে মায়া মিহানকে তুই সম্বোধন করায় মিহানের ইগোতে লাগে। মিহান মায়াকে অনেকভাবে শাসালেও ফলাফল শূন্যই হয়। উল্টো শাসানোর আগে মায়া যতটুকু মিহানকে ভয় পেত, শাসানোর পর মিহানকে আর 1 টাকারও দাম দিয়ে চলে না মায়া। মিহান মায়ার কথায় আরো ফুঁসে উঠল। এই, তুই নিজেকে কি মনে করিস? মায়া নিজের আত্মবিশ্বাস নিয়ে বলে, যা, তুই ভাবতেও পারিস না। ঠিক তাই। তুই কি নেতা, ফাইটিং চ্যাম্পিয়ন হয়ে নিজেকে অনেক কিছু ভাবছিস? তুই কে? হ্যাঁ, লেডি ডন। তুই যতটা ভাবছিস আমি তার থেকেও বেশি। মেয়ে মানুষের এমন চটাং চটাং উত্তর সহ্য হচ্ছে না মহিনের। মেয়ে মানুষের এত সাহস জ্ঞান থাকবে, যেখানে কলেজের ছেলেরাই তার সাথে তর্ক করতে সাহস পায় না, আর সেখানে এই মেয়ে কোন ক্ষেতের মূলা? এই মায়ার জন্য তার অনেক মান সম্মান নষ্ট হয়েছে। এখন এর খেসারত দিতে হবে মায়াকে। মিহান, মায়া তুই যা করছিস এর জন্য তোকে পস্তাতে হবে। এখনো সময় আছে মায়া। ভয় তো আমি নিজের বাপকেও পাই না, সেখানে তুই কে? তুই যা পারস কর, আমিও দেখি তুই কত দূর যেতে পারিস। মায়া, তুই আমার ক্ষমতা সম্পর্কে জানিস না, একদম ছিঁড়া ফেলুন। কলেজের সবার সামনে তুই যেভাবে আমার অপমান করতেছস, এর থেকেও বাজেভাবে আমি তোরে অপমান করব। এখনো সময় আছে মায়া, তুই সবার সামনে আমার কাছে ক্ষমা চেয়ে ঝামেলা মিটাই ফেল, নয়তো ওরে লেওরা, তুই পারলে আমার একটা চুল ছিঁড়ে দেখা। যেহেতু এখন ক্লাস ছুটি হয়েছে, আশেপাশের স্টুডেন্টের ঠাসা সকলেই দাঁড়িয়ে মায়া ও মিহানের বাক যুদ্ধ দেখছে।
এদের তামাশা দেখতে ভালোই লাগে যে ছেলেটা এতদিন যাবৎ কলেজের সবাইকে নিজের দাপট দেখিয়ে এসেছে, হঠাৎ কলেজে এক জুনিয়র মেয়ের এসেছে, সেই ছেলেকেই দাবিয়ে কথা বলছে। মিহানের ক্ষেত্রে সবাই মায়ের সাপোর্টটাই দেয়। মেয়েটার সাহস আছে, একটা মেয়ে হয়ে কিভাবে ছেলেদের সাথে দাপট নিয়ে চলে। ফাইটিং চ্যাম্পিয়ন বস, বুঝতে হবে। মিহানের মাথায় হঠাৎ একটা কুবুদ্ধি এলো মায়াকে হেনস্থা করার। অতীতে সকলের খারাপ কিছু থাকে, মায়েরও তো আছে। মায়ের সে অতীত কলেজের কারোই জানা নেই, সেটাই সকলকে জানানো যাক। মিহান তার সাঙ্গপাঙ্গর কাছে থাকা একটি মাইক নিয়ে সকলের উদ্দেশ্য বলতে আরম্ভ করলো। প্রিয় ভাই ও বোনেরা, আমাদের মধ্যে আজ এমন একজন উপস্থিত আছেন যার বিয়ে হয়েছিল 9 বছর বয়সে, তাও ধরা খেয়ে। পুরো এলাকার সামনে তার বিয়ে হয়েছিল তার চাচাতো ভাইয়ের সাথে, কিন্তু আফসোস তার সে ভাই তার জামাই তাকে ফেলে কোথায় যেন চলে যায় বিয়ের পরের দিন। এখনো সে জামাই ফেরেনি। আমাদের তার জন্য একটু সমবেদনা দেখানো উচিত। এই মহান ব্যক্তির নাম হলো মায়া। মায়া মিহানের কাছ থেকে মাইক নিয়ে নেয় জোর করে। এর একগাল হাসি নিয়ে আত্মবিশ্বাসের সঙ্গে বলে, ওটাকে ধরা খেয়ে বিয়ে বলে না, কট ম্যারেজ বলো। মিহান ভাইয়া তুমি অনেক খ্যাত দেখছি। মিহান মনে করেছিল এখন এই মেয়ে চুপ হয়ে যাবে, এ মেয়ে তো আরো বেঁকে বসেছে। মায়া মিহানের মুখের দিকে তাকিয়ে দেখে মিহান হা করে তাকিয়ে আছে। মায়া মাইকটা মিহানের হাতে দিয়ে ফিস ফিস করে বলে, আমার থেকে দূরে থাক মিহান, তুই যতটা খারাপ হতে পারবি আমিও তার দ্বিগুণ, তোর চিন্তার বাইরে। বলেই মায়া সেখান থেকে আসতে গেলে দেখি স্টুডেন্টদের ভিড় অনেকটাই। মায়া নিজের দুহাত উঁচু করে বলে, ভাই লোক, আজকের নাটক সমাপ্ত হয়েছে, আপনারা এখন আসতে পারেন। মায়া আবার কানে হেডফোন গুঁজলো, ফোনের সাউন্ড সম্পূর্ণ বাড়ালো, এরপর হাঁটা ধরল নিজের উদ্দেশ্য। পিছনে থাকা মিহান হা হয়ে দাঁড়িয়ে রইল মায়ের দিকে। মেয়ে নয়, যেন আগুনের গোলা। হঠাৎ করে মায়ের এমন অ্যাটিটিউড মনে ধরে গেল মিহানের। মেয়েটার ভিতর কিছু তো আছে, দেখতে অবশ্য খারাপ না, চলে। মিহান তার সাঙ্গপাঙ্গ দলের একটি ছেলের কাঁধে হাত দিয়ে দাঁড়ায়, বলে, তোগো ভাবি হিসেবে মানাইব না? ছেলেটা মাথা নিচু করে ভয়ে ভয়ে বলে, ভাই তানিশার লগে আপনার মানায় না। মিহান ছেলেটির কথায় মাথায় গাঁটটা মেরে বলে, দূর শালা, আমি তোরে বলি আতরের কথা আর তুই আমারে কস মেথরের কথা। ছেলেটি বোকা বনে যায়। ভাই কাকে মেথর বলল আর কাকে আতর বললে বুঝে উঠতে পারল না ছেলেটি মিহানের দিকে তাকায়। মিহান তখন মায়ের যাওয়ার পানে তাকিয়েছিল। ছেলেটি বোকা কণ্ঠে প্রশ্ন করে, ভাই মেথর কে আর আতর কে? আপনাদের তানিশা খালাম্মা হইল মেথর, আর যে ফুলের সুবাস ছাড়াইয়া গেল আমার মনে সে আতর। কিন্তু ভাই ওই মায়ের না বিয়া হয়েছে? বাগানে গোলাপ ফুটে আছে, কিন্তু বাগানে কোনো মালিক নেই। এখন গোলাপটা যে ছিঁড়ে নিয়ে আসবে সে ফুলের মালিক হবে, বুঝলি হারাদারাম? ছেলেটি উপর নিচ মাথা নাড়ে হ্যাঁ জানালো। ছেলেটির কাছে মিহানের মতিগতি ভালো লাগছে না। বোকা এই ছেলেটির নাম লাইজু, সবাই লাজু বলেই ডাকে। লাজু ভাবলো ভাইয়ের মতিগতি ভালো না, এখন কিছু হইলে এমপি সাহেব আমারে আস্ত রাখবো না, বিষয়টা এমপি সাহেবরে জানাইতে হইব। মায়া কলেজের খান বাড়ি থেকে 1 ঘন্টা রাস্তা।
কলেজ থেকে বের হয়ে অনেকটা পথ হেঁটে যেতে হয় বাস স্ট্যান্ডের জন্য। আজকে গরমটা বেশ পড়েছে। মায়া মুদি দোকান থেকে একটি স্প্রিট ক্যান কিনল। স্প্রিট খেতে খেতে মায়া আট পাকার সড়কে হাঁটছে। ইটের খোয়াগুলো বিছানো আছে রাস্তায়। বাস স্ট্যান্ডের জন্য প্রায় 10 মিনিটের মতো হাঁটা লাগবে। মায়ার স্বভাব মাথা নিচু করে হাঁটে, কানে ইয়ারফোন থাকে, মনে মনে গান গায় আর হেঁটে চলে আনমনে। 3 রাস্তার মোড়ের সামনে মায়া 3টি মেয়েকে দাঁড়িয়ে থাকতে দেখে, তানিশা, লিজা আর ফারহানাকে। মায়া বুঝলো তার বেস্ট ফ্রেন্ডগুলো তার জন্যই অপেক্ষা করছে। আহারে বেচারিগুলো, তারা মায়ার সাথে মোলাকাত করবে, আগে বলবে না? মায়া ভাবলো এদের একটু বাজানো যাক। মায়া যখন তাদের 3 জনের সামনে এলো, তারা মায়াকে থামতে বলেও মায়া তাদেরকে ইগনোর করে চলে যায়। পিছন থেকে তানিশা, এই ডাকি শোনিস না? মায়ার পিছনে ফিরে আসে। স্পিডের ক্যানটুকু খালি করে দূরে তানিশা, দেখ আমি না তোর মতো 12 ঘাটের মাঝি না, তাই বলেও আমাকে গালি দিবি না। তুই আমাকে কেন থামাতে চাইছিস আমি জানি। দেখ, তোর ওই বোকা চন্দ্রবিন্দু বয়ফ্রেন্ড মিহানের উপর বিন্দু মাত্র ইন্টারেস্ট নাই, ওটাকে তোর কাছে রাখ। ওকে বেবি, বলেই তানিশার গাল টেনে আলতো করে থাপ্পড় মারে। তানিশারা 3 জনই অবাক হয়ে যায়। এই মেয়ে কি মনোবিজ্ঞানী নাকি? তাদের উদ্দেশ্যের কথা এই মেয়ে কীভাবে জানলো? মায়া চলেই আসছিল পিছন থেকে। তানিশা তার কলেজ ব্যাগ টেনে ধরে। মায়ার আগে মুখ খিচে চোখ বন্ধ করলো। মুহূর্তে নিজের জামার হাতের ভিতর লুকিয়ে রাখা সেফটি লাইটটি বার করে তানিশার গলায় ধরে। উপস্থিত সকলে হতভম্ব হয়ে যায় মায়ের এমন দুঃসাহসে। মায়া তানিশার চুলের মুঠি ধরে তার দিকে এগিয়ে ধরে আর ছুরি ছিটি ঠিক তানিশার গলায়। তানিশা ভয়ে শ্বাস নিতে ভুলে গিয়েছে, দম বন্ধ করে রেখেছে সে। মায়ের হাতের ছুরি তাকে ড্যাগার বা সুইচ গিয়ার বলে, তবে মায়ের হাতের সুইচ গিয়ারটি সাইজে খুবই ছোট, কাস্টমাইজ করে বানানো। মায়ের রাগান্বিত কণ্ঠে বলে, জান রে মায়া কর, অনেকদিন বেঁচে থাকবি। মায়া খান বাড়িতে প্রবেশ করতেই ঘরে বহু মানুষের ভিড় দেখতে পায়। মায়া মনে মনে, বাহ, এরা তো 5 কেজি স্পিডে আসতে দেখছি। সদর ঘরের সোফায় আতিক খান, তানিশা সহ তানিশার পরিবারের লোকজন, সাথে তানিশার 2 বান্ধবী আছে, আবার মিহানও আছে। মায়া সদর ঘরে প্রবেশ করেই প্রথমে আতিক খানকে সালাম দিলে, আসসালামু আলাইকুম বড় আব্বু। আতিক খান পায়ের উপর পা তুলে বসে আছে গুরুতর ভঙ্গিমায়। আতিক খান, ওয়ালাইকুম আসসালাম। তুমি বসো এখানে। মায়া আশেপাশটা একবার সরল চোখে দেখে বলে, আমি আব্বু। বস। মায়া ভদ্র মেয়ের মতো আতিক খানের পাশের সোফায় বসল, মাথা নিচু করে রাখলো। এর মাঝে তানিশাকে একবার আর চোখে দেখলো মায়া। গলায় ব্যান্ডেজ করা, বেশি তো কাটেনি, তাহলে ব্যান্ডেজ কিসের জন্য? যাক গিয়ে আতিক গম্ভীর কণ্ঠে মায়াকে প্রশ্ন করলেন, মায়া তুমি তানিশাকে চেনো? মায়া মাথা উঁচু করে আতিক খানের দিকে তাকালো, শুধু নমনীয় কণ্ঠে বলল, জি আব্বু, আমার ক্লাসমেট। তোমার সাথে আজকে ওর দেখা হয়েছিল? জি। তুমি নাকি ওর গলায় ছুরি ধরেছ? মায়া ভূত দেখার মতো চমকে উঠল আতিক খানের কথায়। মার ঘাড় নাড়িয়ে না সম্মতি দিয়ে বলতে লাগলো, না না আব্বু, আমি তো ছুরি দেখে ভয় পাই আব্বু। হ্যাঁ নাকি না? মায়া কান্না করে ফেলল। কান্না ভেজা গলায় বললে, আমি এরকম কিছু করিনি আব্বু, বিশ্বাস করুন। তানিশা খেকিয়ে উঠল,
একদম নাটক করবি না। তানিশার বাবা তানিশাকে কড়া গলায় বললেন, তানিশা চুপ করো, আমাদের কথা বলতে দাও। আতিক খান, দেখুন ভাই সাহেব, আমি আমার মেয়ের কথা শুনে নিয়েছি, আপনারা এখন আসতে পারেন। আগে খুঁজে বের করুন আসল দোষীকে। অযথা আর মেয়েকে দোষ দিলেন আপনারা। তানিশা আবারও চেঁচিয়ে উঠে বলে, আপনার ছেলের বউকে আমরা কোনো দোষ দেইনি। আপনার ছেলের বই আমার গলার এই অবস্থা করেছে। লিজা ও ফারহানা প্রমাণ, ওদেরকে জিজ্ঞেস করুন। তানিশা, তুমি কি চুপ করবে, বলে তানিশার বাবা। আতিফ খান পরিষ্কার করে বললেন, দেখো মা, আমি আমার মেয়েকে বিশ্বাস করি। বাইরে কারো কথায় আমি আমার অবিশ্বাস ভাঙব না। তাই তোমরা এখন আসতে পারো। মানে কি আপনার মেয়ের দোষ করবে আর আপনি এমনি এমনি ছেড়ে দিবেন? আপনি অন্যদের কাছ থেকে শুনে প্রমাণ নেন, তারপর বিচার করেন। এই আপনি এলাকার চেয়ারম্যান। মায়াই আমার গলায় ছুরি ধরেছে, আর ওরা সবাই তো সাক্ষী, ওদেরকে জিজ্ঞেস করুন। তানিশা মামুনি, অন্যের কথার থেকে আমি নিজের মেয়ের উপর বিশ্বাস করি বেশি। তাই আমার মেয়ে যেটা বলছি সেটাই সঠিক। তোমরা শত প্রমাণ দিলেও আমার কাছে আমার মেয়েকে ভুল প্রমাণ করতে পারবে না। আতিক খানের কথা মায়ের কেমন অনুভব হলো। আমার মেয়ে বলা শব্দগুলো মায়ের কলিজায় গিয়ে বেঁধেছে। প্রত্যেকটা নারী এমন শ্বশুর চায়। এর মাঝে মিহান বলে, আঙ্কেল, প্রমাণের কথা যেহেতু উঠছেই, আমি কিছু কথা বলি। আতিক খান, বলো। আসলে আঙ্কেল, কাহিনীটা কি হয়েছে, তানিশা একটি ছেলের সাথে সম্পর্কে আছে। ছেলেটার নাম জাহিদ। আপনি না চিনলেও তানিশার আব্বু চিনবে। মিহান তানিশার বাবাকে লক্ষ্য করে বলে, আঙ্কেল, ওই যে নেশা করে চোরাই গলিতে পড়ে থাকে যে ছেলেটা, চিনছেন? তানিশার বাবা, ওই ছেলেটার সাথে তানিশার সম্পর্ক আছে। এখন ঝামেলাটা হয়েছে কোথায়, সেই ছেলে আবার হুট করে মায়া পছন্দ করা শুরু করেছে। তানিশার সাথে সম্পর্কে থাকা অবস্থায় ছেলেটা মায়াকে কয়েকবার প্রপোজ করেছে। কিন্তু মায়া প্রতিবারই প্রত্যাখ্যান করেছে। মায়া খুব নম্র ভদ্র একটি মেয়ে, কলেজে চুপচাপ থাকে। তো কথাটি যখন তানিশা জানতে পারে, তানিশা জাহিদকে কিছু না বলতে পেরে মায়াকে এসে অপমান করতে থাকে। এই কথা যখন জাহিদ জানতে পারে, জাহিদ রাগে বসে তানিশাকে হুমকি দিতে আসে। তখনই ভুলবশত জাহিদের ছুরিতে তানিশার গলাটা হালকা কেটে যায়। এখন তানিশা তো জাহিদকে কিছু করতে পারছে না, তাই এই দোষ মায়ের উপর চাপাচ্ছে হিংসাবশত। তানিশা নিজের প্রেমিকের মুখ থেকে এমন কথা শুনে যতটা অবাক হয়েছে, তার থেকে বেশি অবাক হয়েছে মায়া। মায়া মিহানের দিকে তাকিয়ে বাবাকে হেসে মনে মনে বলে, বাহ, এত দেখি আমার থেকেও ভালো নাটক পারে। সকল কথা শুনে আতিক খান, মায়া, এই ছেলের কথাগুলো কি সত্যি? মায়া উত্তর না দিয়ে নিজের কান্নার বেগ বেড়ায়। তার কান্না তার সম্মতি ধরে নেওয়া হয়। সেদিন তানিশার বাবা তানিশাকে দুটো থাপ্পড় মেরেছিল সকলের সামনে। মিহান সেদিনের পর মায়ের পেছনে একদম হাত দিয়ে পড়ে যায়। মায়া যখন যেখানে যেত, মহিন পিছু পিছু সেখানে যেত। সারাদিন মায়ের পিছনেই পড়ে থাকতো মিহান। মায়াকে নানাভাবে পটানোর চেষ্টা করেও একসময় তাদের ভিতরে বেশ ভালো বন্ধুত্ব গড়ে ওঠে। দুজনে একসাথে চলাফেরা শুরু করে। আরও কিছু বছর পর মায়া তখন অনার্সের 3য় বর্ষে। তার স্বভাব এখনও সেই আগের মতোই আছে, শুধু বন্ধুদের তালিকায় একজনের নাম যুক্ত হয়েছে, তার নাম মিহান। দুজনে এখন বেস্ট ফ্রেন্ড। পুরো ভার্সিটি ক্যাম্পাসে তারা দুজন রাজত্ব করে চলে। মিহান রাজত্ব করে তার বাবার রাজনৈতিক ক্ষমতা দিয়ে, মায়া রাজত্ব করে তার সাহস দিয়ে। তাদের দুজনকে কিছু বলার মতো সাহস নেই কারো। দুজনের ন্যাশনাল ইউনিভার্সিটি স্টুডেন্ট।
তাতে তাদের সুবিধা আরেকটু বেশি। যেহেতু মায়ের কলেজ ইউনিভার্সিটি দুটি খানবাড়ি থেকে অনেকটা দূরে, তাই তার কর্মকাণ্ড সম্পর্কে খানবাড়িটিই কখনো জানতে পারে না। তবে মায়া ভার্সিটি যে এলাকায়, সে এলাকার মায়া ও মাহিন বেশ ফেমাস, বিশেষ করে এলাকার ছোকরাগুলোর কাছে। মিহানের মাস্টার্স পরীক্ষার শেষ, এখন শুধু রেজাল্টের অপেক্ষা। মায়ের ইচ্ছা আছে মাস্টার্স কমপ্লিট করে বিএস দেওয়ার। ইচ্ছা ছিল গোয়েন্দা বিভাগে জব করার, কিন্তু মায়ের কিছু ভুলের কারণে তা সম্ভব হলো না। আপাতত দেখা যাক। 2024-এর শুরুর দিকে শীতের সকাল, মায়া বাস থেকে নেমে দাঁড়ালো একটি বটগাছের নিচে, মিহানের জন্য অপেক্ষা করছে। হঠাৎ কোথা থেকে 4-5 লোক এসে মায়াকে একটি গাড়ি চড়ালো। মায়ের জ্ঞান ফিরল একটি ওয়্যার হাউসে। আশেপাশে অন্ধকার, দিন নাকি রাত বোঝার উপায় নেই। মায়ের হাত ও মুখ বাঁধা, টলমল চোখে আশেপাশে তাকালে দেখে তার থেকে কিছুটা দূরত্বে মিহান পড়ে আছে। মায়া মিহানকে মুখ দিয়ে ডাকতে পারছে না, তার মুখের কাপড় ঢুকানো। উপায় না পেয়ে মায়া মহিনকে পা দিয়ে লাথি নিয়ে ঢাকতে থাকে। বেশ কয়েকটি লাথি মারার পর মিহানের জ্ঞান ফেরে। মিহানের হাত পা মুখ কিছুই বাধা ছিল। মিহান চোখ খুলে যখন দেখে মায়ার অবস্থা, মিহান দ্রুত মায়ের বাঁধন খুলে। মুখের বাঁধন খুলতেই মায়া ঘন ঘন শ্বাস নিতে থাকে। তারা দুজন তো এখনো মাটিতে বসে আছে। মায়া মিহানকে বলে, আমরা এখানে আসলাম কিভাবে? দোকানে বসে চা খাইতেছিলাম, আমার এইটুকু মনে আছে। এরপর এখানে কিভাবে আসলাম কিছুই মনে নাই। আমারে কয়েকজন জোর করে তুলে নিয়ে আসছে, আমার এটা মনে আছে। কে বা? মায়া মৃদু রাগ নিয়ে বলে, আমার শ্বশুর আতিক আঙ্কেল। তোরের লোকজন দিয়ে তুলে আনবো কেন? তুই তো আঙ্কেলের বাড়িতেই থাকিস। মিহান আমার এখন ফালতু কথা বলার মুড নাই। চুপ থাক, এখান থেকে বের হম কেমনে? আমার প্যান্টের পকেট চুপ, তোকে নিয়ে দৌড় দেই। কুত্তার বাচ্চা, আজাইরা কথা বন্ধ করবি। পাল্টা রাগ উঠাইস না। চুপ থাক বাপ, তার কথা শুনতে মন চাইতেছে না। চুপ কর শালা, তুই চুপ কর। শালির মধ্যে ওয়ার হাউসের ভিতরে এক প্রান্ত থেকে লাইটের আলো আসতে থাকে। আলো বেশি হয়, মায়া ও মিয়ান চোখ বন্ধ করে ফেলে। আলোর ভিতর দিয়ে হেঁটে আসে একজন পুরুষ, গায়ে স্যুট প্যান্ট, সম্পূর্ণ মুখ মাস্ক দিয়ে ঢাকা। লোকটির সাথে আরো অনেক আছে। স্যুট প্যান্ট পরা লোকটি একটি চেয়ারের উপরে বসে পায়ের উপরে পা তুলে। মায়া ও মিহান মাটিতে বসা এবং তাদের সামনে লোকটি চেয়ারে বসে আছে। লোকটি গুরুতর ভঙ্গিতে বলে, তোমাদের জন্য একটা কাজ আছে, করতে পারবে? মায়া, আপনার কাজ বাদ দেন, আমাদের এখানে আনছেন কেন? কাজটির জন্যই। আমাদের দুজনে একজনের কপালে লেখা আছে আমরা কামলা খাটি। আপনার জন্য আমার কাজ করতে যাব কোন দুঃখে? লোকটি নিজের 5 আঙ্গুল দেখিয়ে বলে, 5 দিব হবে? আপনার 5,000 টাকা আপনার কাছেই রাখেন, আমাদের দেখলে আপনার ফকিন্নি মনে হয়। লোকটি বলে, 1000 না, কোটি। মায়া আমতা আমতা করে বলে, 5 কোটি? মায়া হা হা করে হেসে ওঠে। মিহানের উদ্দেশ্য করে বলে, মামা হালাই নেশা করছে, তাও কম দামি। মিহানও হাসে মায়ের কথায়। লোকটি বলে, হাসি ঠাট্টা পরে করবে, এখন শোনো গোপন মিশনের কথা। গন্তব্য আমেরিকা ডিটেকটিভ পরিচয়ে। আমাদের টার্গেট এক কুখ্যাত মাফিয়া গ্যাং। তাদের ধরতে পারলেই আরও 3-4টা গ্যাং নিজেদের জালে আটকে ফেলতে পারবো। সফলতার পর তোমরা সরাসরি সরকারের অধীনে অফিসিয়াল গোয়েন্দা হিসেবে থেকে যাবে। সব ব্যবস্থা সরকার করবে, কিন্তু মিশনের টাকা পয়সার হিসাব থাকবে আমার কাছে। তোমরা কত টাকার কন্ট্রাক্ট করতে চাও? তবে কথা একটাই, এই মিশনে তোমাদের জীবন যেতে পারে। মিহান লোকটির কথায় হেসে উড়িয়ে দিয়ে বলে, আমার বাপের নির্বাচনে তো 400-500 কোটি খরচ হয়ে যায়, সেখানে আমরা জীবনের বাজি রেখে
500 কোটির জন্য আমেরিকায় যাব? মায়ের কাছে লোকটির কথা ইন্টারেস্টিং লাগলো। মায়া মিহানকে থামিয়ে বলে, আবে থাম, বুঝলাম আপনার কথা, কিন্তু এই কাজের জন্য আমাদের কেন বাঁচলেন? আমরা তেমন কিছু জানি এসব বিষয়ে। আমাদের এই কাজে নেওয়ার কারণটা কি? যদি বলি তুমি কারণ? মায়া ঘু কুচকায়। মানে? লোকটি স্বাভাবিকভাবে শান্ত কণ্ঠে বলে, আরিফ খান তোমার কি হয়? মায়া দ্বিধা নিয়ে জবাব দিল, হাজবেন্ড। কিন্তু কেন? যদি বলি সেই এবং তার এক বন্ধু সেই মাফিয়া গ্যাং লিডার, বিশ্বাস করবে? মায়ের স্বাভাবিক কণ্ঠে বলে, বলতে গেলে তাকে আমি চিনি না, তাই যে কোনো কিছু হতে পারে, আর সেটা আমাকে বিশ্বাস করতেই হবে। বলতে চাচ্ছ তুমি রাজি? হ্যাঁ। মিহান মায়াকে থামায়। মায়া ভেবে চিনতে কাজ কর, আমরা কিন্তু ওনাদের চিনি না। যেহেতু আমি হ্যাঁ বলেছি, ভেবেই বলেছি। তুই তো ওটা দেখ, তুই রাজি? মায়া যেখানে মিহান সেখানে মিহান। আমি রাজি। তারা 8 মাস তারা প্রশিক্ষণ নেওয়ার পর দুজনে স্কলারশিপে নাম করে 2024 সেপ্টেম্বর মাসে চলে আসে আমেরিকা। সেখানেও প্রায় 1 মাসের মতো বিভিন্ন প্রশিক্ষণ নেয়, বোম ডিফিউজ করা থেকে শুরু করে গান চালানো সব কিছুই। মায়া যেহেতু আগে থেকেই ফাইটিং জানতো, তাই তাকে নিয়ে তেমন সমস্যা হয়নি। সমস্যা হয়েছে মিহানকে নিয়ে। তবুও সব কিছু তারা ঠিকঠাক করে নিয়েছে। বর্তমান আরিফ সেমক্রমির সামনে আসলে পা থেমে যায়। তার পা দুটো ভিতরে ঢুকতে চাচ্ছে না। আরিফের অস্থির লাগতে শুরু করে। কানের কাছে কেমন শু শু শব্দ হতে থাকে। তার মনে হচ্ছে ভিতরে হয়তো খারাপ কিছু হয়েছে, যেটা দেখে সে সহ্য করতে পারবে না। জীবনে প্রথম নিজের কাছে নিজেকে খুব অসহায় লাগছে আমেরিকায়। প্রথম নিজের কাছে নিজেকে খুব অসহায় লাগছে আরিফের। শরীর ছেড়ে দিচ্ছে বারবার। আরিফ ধীর পায়ে প্রবেশ করলো সেন্ট্রমনির ভিতরে। তার বাসাটি ধ্বংসস্তূপে পরিণত হয়েছে। পুরো ফ্লোর জুড়ে বিভিন্ন আসবাবপত্রের ভাঙা অংশ পড়ে আছে। সেন্ট্রমনির কাছের দেওয়ালগুলো ভাঙা, কাজগুলো ছিটকে পড়ে আছে ফ্লোর জুড়ে। আরিফের ক্লান্ত দৃষ্টি খুঁজে বেড়াচ্ছে তার ময়না পাখিকে। কোথায় সে? আরিফ তাকে কেন দেখতে? পর্ব 12, দূর আকাশে তেজরিন মালিহা চলবে।